সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে তলিয়ে গেছে 12,000 হেক্টরেরও বেশি জমির বোরো ধান, হতাশায় কৃষকরা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 58 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রসিকিউশন টিম। পরীক্ষামূলক উৎপাদনের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নতুন উচ্চতায় বাংলাদেশ। কিশোরগঞ্জে বিভিন্ন হাওরে 12,000 হেক্টরেরও বেশি জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি হাওর অন্যতম। পচে যাচ্ছে কাটা ধান। ক্ষতির মুখে অন্তত 49,000 কৃষক, জানিয়েছে জেলা কৃষি অফিস। ভাই আমি সার্কের ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়া খাইতো, কামলো আমি দিতে পারতাম না। আমার ফুলা ভান্ডারে যে কি দেখাও, আমি কি করুম ভাই, আমার কোনো নাই। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় এমন হতাশায় দিন কাটছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওরের কৃষকদের। শুধু ইটনার হাওরে ডুবে আছে প্রায় 3,000 হেক্টর বোরো ধানের জমি। 3 হানিকাতের মাঝে তো 100 মন ধরইলে 300 মন ধান, 300 মন ধান যদি 8 এমন যাতে তো 2-2.5 লাখ টাকা দাম আছে। এরকম আছে, সবাই মিলে এইভাবে ক্ষতির মধ্যে আছে। নুন তেল খাই কিনা যে কাম, এই পয়সাটা তো নাই। বাবুরা হয়তো 10 টাকার মজা খাওয়া ভাই, আমার তাও নাই। যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের, যদি আপনার এই দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতাছি এটাও নষ্ট হয়ে যায় বোগা। যেমন ধান বিছাইয়া যাবো গা, জ্বালায়া যাবো গা, ঘুমাইয়া যাবো গা, এটি আমরা তুললে না তুললে সমান কথা। এরপর তুলতে গেলে আমরা অনেক খরচা। জলাবদ্ধতার কারণে বাড়তি মজুরিতেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। রোদের অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মন মাড়াই করা ধান। এরকম অবস্থা হয়েছে, মানে ধান দেখা যায় না, মানে এরকম অবস্থা। এখন শ্রমিক লাগে অনেক টাকা, মানে সময় মতো কোনো কিছু পাওয়া যেত না। যেরকম কমর পানি তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। কষ্টে ফলানো ফসলের এমন দশায় হতাশ চাষিরা। বাবুরা হয়তো 10 টাকার মজা খাওয়া ভাই, আমার তাও নাই। আমি কি করব? জেলা কৃষি বিভাগ জানায় এখন পর্যন্ত শতকরা 50% জমির ধান কাটা সম্ভব হয়েছে। বাকি ফসল মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের অনেক চাষি এখন ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছেন। তবে বন্যার পানিতে ফসল নষ্ট হয়, প্রত্যাশা মতো দাম মিলছে না বলে জানান তারা। শুরুতেই বলে রাখি, সুনামগঞ্জে আজ এবং গতকাল দুদিন কিন্তু বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জে শুধুমাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো বলা যায় যে সুনামগঞ্জে বৃষ্টিপাত একদমই কম হয়েছে এবং সুরমা নদীর পানিও শুধুমাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো কৃষানীরা এই 2 দিন বৃষ্টিপাত না হওয়ায়, রোদ থাকায় তাদের যে চিরাচরিত রূপ আছে বৈশাখের, সেটি এখন দেখা যাচ্ছে কলায় হাওরে। তবে আমরা জানি এই সময়ে কৃষানীরা যে শ্রমিক দিয়ে হাওরে ধান কাটান, সেই শ্রমিকের মজুরি পরিশোধ করে থাকেন এই ধান বিক্রি করে। কিন্তু এবার কৃষকরা বলছেন তারা দামের একদমই মূল্য পাচ্ছেন না। 700 থেকে 600 টাকা মন তারা বিক্রি করতে হচ্ছে। এদিকে গত 3 তারিখ সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় শুরু হলেও কৃষকরা সেখানে পর্যাপ্ত ধান দিতে পারছেন না, কারণ তাদের যেই অনুযায়ী রয়েছে আর্দ্রতা, সেই আর্দ্রতা অনুযায়ী কৃষকরা দিতে পারছেন না। যেহেতু এবার বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ধান পানিতে তলিয়েছিল, সেই কারণে তারা সেটি ভালোভাবে শুকাতে পারেননি। তো সব মিলিয়ে সুনামগঞ্জে কৃষকরা কিন্তু এখন চরমে দুর্ভোগে রয়েছেন। আর এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে আজ সুনামগঞ্জে আসছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সুনামগঞ্জে আসছেন হাওরের কৃষকদের ক্ষয়ক্ষতি দেখার জন্য এবং সহায়তা করার জন্য। তো সুনামগঞ্জে এখন পর্যন্ত রোদ রয়েছে এবং গতকালও কিন্তু রোদ ছিল, তাই কৃষকরা যেই কার্যক্রমটি রয়েছে এখন তারা ধান মাড়াই, ধান শুকানো, সেটি এখন করে যাচ্ছেন। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। হবিগঞ্জে বন্যার পানি কমে এলেও কৃষকের দুর্ভোগ কাটেনি। নষ্ট হচ্ছে কাটা ধান। আকস্মিক এই বন্যায় জেলার 4টি হাওরের 13,000 হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। প্রতিদিন ডুবছে হাওর এলাকার বিভিন্ন এলাকা। বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 13,000 হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে গেছে।
হবিগঞ্জের 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিশেষ করে 20,000 কৃষক দিশেহারা পড়েছেন। চোখের সামনে সোনালী ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং যেগুলো ফসল ধানের কলায় তোলা হয়েছিল সেগুলোর অভাবে শুকাতে না পেরে সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় 20,000 কৃষকের তালিকা তৈরি করেছে। কয়েকদিন ধরে কিন্তু এমন অবস্থা দেখা দেওয়ায় বিশেষ করে সাধারণ কৃষকরা যারা সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করেছিলেন সে ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়া এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি। তবে সম্প্রতি সরকারিভাবে গুদামে ধান সংগ্রহ চালু হয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত 2 টন ধান সরকারি গুদামে তোলা হয়েছে এবং আগামীকাল এই লটারির মাধ্যমে উপজেলা পরিষদে সরকারি ধান তোলা হবে। কৃষকরা বলছেন যে যদি রোদ দেখা না দেয় তাহলে যে ফসলগুলা তোলা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যদি একটু দেখাতে যাই যে এখানে আমি আছি যে বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকা, এখানে যে কৃষকরা কিন্তু ওই যে সকালে আজকে বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা রোদ দেখা দিয়েছে, যে কারণে কৃষকরা কিন্তু তাদের এই সোনালী ফসল কিন্তু গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং কৃষকরা কিন্তু সকাল থেকেই তারা কিন্তু কাজ করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ফসলগুলো তোলা হয়েছিল, বিশেষ করে এখনও যেগুলো মারাই দেওয়া হয়নি সেগুলো স্তূপে রাখা হয়েছিল। বিশেষ করে এই ফসলগুলো কিন্তু স্তূপেই কিন্তু কলাতেই কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এতে কিন্তু কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়েও সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিচু জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। মাঠ জুড়ে জমে থাকা পানি কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। কালবৈশাখী ঝড় ও কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঠাকুরগাঁয়ের সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আছে এক হাঁটুর বেশি পানি, এখন বৃষ্টির পানি লাগে আছে। এই পানি যদি 2 দিন থাকে গাছ কিন্তু মরে যাবে। মরিচ আছে না, মরিচেরও ক্ষতি, ধন্দল ক্ষতি হয়ে যেতে। শশা ধরছিল, শশা 50 টাকা কেজি, আজকে শশা নাই, শশা নষ্ট হয়ে গেছে। এতে পানি কুমড়া গাছ মরে যাচ্ছে টানা বৃষ্টিতে। এদিকে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে এমনিতেই কৃষিপণ্য ঠাকুরগাঁর বাহিরে নিয়ে যেতে অনীহা দেখাচ্ছিল ব্যবসায়ীরা। আমার ভাই 2 লাখ টাকার মতো লস হবে সব মিলায়, করলা এবং মরিচ মিষ্টি কুমড়ার মধ্যে 12 টাকা লস হবে আমার, অনেক ক্ষয়ক্ষতি। টানা বৃষ্টির কারণেই কুমড়া তুলতে হচ্ছে। যদি কুমড়া না তুলি তাহলে কুমড়া পচে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তো আমরা কিছুই পাবো না। পানি লাগার কারণে কুমড়াটা আমার পাকতেছে না। এই কুমড়া যদি পাকাইতে পারতাম তাহলে আমরা কুমড়াটা মন বিক্রি করতাম 1000, এখন আমরা আজকে কুমড়া দিলাম 500 টাকা মন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠাকুরগাঁয়ের যে ক্ষতিটি হয়েছে এটি খুব সহজে উতরানো সম্ভব বলে বলছে ঠাকুরগাঁও কৃষি বিভাগ। যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, এর ফলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে। তো আমরা কৃষি বিভাগ এই সমস্ত কৃষকদেরকে বলছি যে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তারা যেন জমিগুলোর পানি জমিয়ে না রাখে, জমি থেকে যেন তারা পানি বের করে দেয়। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত 58 জনের মৃত্যুর তথ্য ও তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর সমাবেশে হামলার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মঙ্গলবার এসব তথ্য জানান। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নানা দাবিতে চলছিল হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। দিনভর উত্তেজনার পর বিক্ষোভকারীদের সরাতে 2013 সালের 5 মে রাতের আধারে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্মমতার ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। ওই অভিযানকে কেন্দ্র করে বহু হতাহতের অভিযোগ ওঠে। ওই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর হত্যাকাণ্ডের তদন্তে গতি পায়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, নিহত 58 জনের পরিচয় মিলেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। নারায়ণগঞ্জে আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান এই আইন কর্মকর্তা। আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকজন আমাদের তৎকালীন পুলিশের আইজিপি উনি গ্রেফতার আছেন এই কেসে। আরও সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনের পথে এগিয়ে চলায় এখন নতুন এক উচ্চতায় বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশাল বিনিয়োগের এই প্রকল্প থেকে কতটা লাভবান হবে দেশ? শুধু বিদ্যুৎ উৎপাদনে কি শেষ কথা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক সমীকরণ? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে বাংলাদেশের প্রবেশ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই কেন্দ্রটি কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তার এক অভেদ্য দুর্গ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে শুরু হয়েছে 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোডিংয়ের কাজ। প্রায় 1,39,741 কোটি টাকার এই প্রকল্পের 2 ইউনিট থেকে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 থেকে 80 বছর। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থিতিশীল দাম। কয়লা বা গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে উঠানামা করলেও ইউরেনিয়ামের দাম থাকে অনেকটা স্থিতিশীল, ফলে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যাবে। যেহেতু প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি, কারণ এটা যত চলবে ততই আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব। বিদ্যুৎ উৎপাদন করলে অন্যান্য তেল, গ্যাস, বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রয়োজন পড়বে না, তখন আমাদের আমদানি করার বেশি লাগবে না এবং এতে আমাদের ডলার রিজার্ভও বেশি চাপ পড়বে না। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে রূপপুর হবে বাংলাদেশের তুরুপের তাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় এটি পরিবেশ বান্ধব বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করবে। এটি রিনিউয়েবল এনার্জি না হলেও তুলনামূলকভাবে একটা ক্লিনার এনার্জি, ফলে এর মাধ্যমে কার্বন নিঃসরণ অনেকটুকুই কমবে। 2400 মেগাওয়াটের যদি কোল বেস বা অন্য এনার্জি বেস আমরা বিদ্যুৎ প্রকল্প করতাম, তাহলে আমাদের লক্ষ লক্ষ টন কার্বন নিঃসরণ হতো। এরকম পিকিং প্ল্যান্ট যে সমস্ত বলা হয় সেগুলো কিন্তু আমরা অফ রাখতে পারবো তখন, কারণ সোলার থাকবে। আর বেস লোড যদি আমার নিউক্লিয়ার দেয়, কোল দেয়, তাহলে কিন্তু আমরা এলএনজির উপরেও কিন্তু নির্ভরতা কমে যাবে। এই জায়গাগুলোতে একটা বড় ধরনের সাপোর্ট আলটিমেটলি তৈরি করবে। তবে সফল যাত্রা সুফল পুরোপুরি ঘরে তুলতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, সঞ্চালন লাইনের কাজ দ্রুত শেষ করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। উন্নত দেশ হওয়ার স্বপ্নে জ্বালানি শক্তির বিকল্প নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই স্বপ্নের এক শক্তিশালী ইঞ্জিন। যদি সঠিক রক্ষণাবেক্ষণ আর স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তবে রূপপুর হবে আগামীর স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষকদের চাষাবাদ নিরবচ্ছিন্ন রাখতে সরকার রাজধানীতে প্রতিদিন 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিছু কিছু অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও এখনও সারা দেশে এর প্রভাব পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে দেশের কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই খেতে পানি পৌঁছতে পারিনি, ড্রেনেজে পর্যন্ত যায় পর্যন্তই কারেন্ট থাকে না, চুষে খাই হেলাই দেয়। কারেন্ট থাকলে সে আমি এই যে যারা নাকি খেত করছে 1-150 লোক, তাকে আমি পানি দিয়ে পৌঁছে দিতে পারি। শান্ত মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়ারা গ্রামের কৃষি জমিতে সেচ পাম্প পরিচালনা করেন। বলছিলেন বিদ্যুৎ সংকটে তার ভোগান্তির কথা। সরকার কৃষকদের কথা বিবেচনা করে গ্রাম অঞ্চলে লোডশেডিং কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই অঞ্চলে এসে আমরা দেখলাম যে লোডশেডিং তো কমেইনি, বিদ্যুৎ খুবই কম থাকছে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় থাকার পরেই আবার চলে যাওয়ার অভিযোগ এই অঞ্চলের সাধারণ কৃষকদের।
শান্ত মিয়ার সাথে কথা বলার সময় এগিয়ে আসেন কিছু কৃষক। পানি সংকটে ফসলের জমিতে কাজ করতে না পারার কথা জানান তারাও। বিদ্যুৎ মনে করেন 5 মিনিট, কোনো সময় 5 মিনিট থাকে, কোনো সময় থাকে না। দিনে দিন চলে যেতেছে, আবার একটু দিলিক দিল, আবার আসলো, আবার যাইতেছে, এরকম কয়েক মিনিট পর পরই চলে যায়। বহু সমস্যা বুঝছেন, ক্ষেত খোলার বেশি সমস্যা। আমাদের বিদ্যুতের সমস্যাই বেশি বুঝছেন, এই পানি দিতে পারে না, এই যে কৃষকদের ধান মান নষ্ট হয়ে যাইতেছে। সরকার কৃষকদের কথা চিন্তা করে লোডশেডিং এর এই সিদ্ধান্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কিভাবে কি পরিমাণে বিদ্যুৎ বন্টন করা হবে তা কৃষকদের জানা উচিত বলে মনে করেন তারা। গ্রামাঞ্চলে যদি লোডশেডিং কিছুটা পরিমাণও বন্ধ করা যায় এবং গ্রামাঞ্চলে যদি ঠিকভাবে এটা বিদ্যুৎ দেয়াটা চালু করা যায়, তাহলে গ্রামের অর্থনীতি অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াবে। গ্রামে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট আছে, আপনারা জানেন। তো সেখানে যদি এই খরা মৌসুমে বিদ্যুতের প্রবাহ এবং জ্বালানি তেলের সংকটকে যদি দূরীভূত করতে হয়, তাহলে একটা রেশনিং প্রক্রিয়ার মাধ্যমে সেটা করলে পরে আপনার গ্রামীণ অর্থনীতিতে একটা পজিটিভ ইফেক্ট আসবে। নওগাঁর কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এখন বর্তমানে কারেন্টের সমস্যা নেই, ডিজেলও পাওয়া যাচ্ছে। আমরা সুষ্ঠুভাবে ধান উঠে আমরা কাটায় মারাই করেছি, এখন আমাদের খুব স্বচ্ছভাবে চলিচ্ছে। এখন কিছুদিন আগে মনে করেন যে কারেন্টের খুব সংকট ছিল, এখন মনে করেন কারেন্টের কোনো সমস্যা নেই। আবার আল্লাহ রহমে এখন ধান পান আল্লাহ যেটাই দিচ্ছে, খুব শান্তিভাবে আমার এখানে থেকে উঠতেছে। সরকারের সিদ্ধান্তে এখন পর্যন্ত সারা দেশে সুফল না আসলেও কিছু কিছু অঞ্চল সুফল পাচ্ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সৌদি আরবের ইয়ানুবু বন্দর থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশের পথে রয়েছে জাহাজ নেনিমিয়া। কাল দুপুরে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বিএসসি। জাহাজটি পৌঁছলে আবারও চালু হবে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। এদিকে এই মাসেই আরও 3 লাখ টন ক্রুড অয়েল দেশে আসার কথা জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক। গত 14 এপ্রিল অপরিশোধিত জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় এই তেল শোধনাগারের পরিশোধন কার্যক্রম। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ভিসি ডক্টর আতিয়ার রহমানকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। সকালে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের যোগ্যদের বাদ দিয়ে শিবিরের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে জামায়াত সংশ্লিষ্ট প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া বিধি বহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগ সহ আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ করেন নেতারা। পরে ভিসির কার্যালয়ে অবস্থান করা কর্মকর্তা কর্মচারীদের বের করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বিসিকে অপসারণ করতে অথবা তাকে সসম্মানে সিএসসি ঘোষণা করার আগে নিজেই ঘোষণা করছেন। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপ। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আকিজ ভেঞ্চারের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য এবং টেকসই উন্নয়নের রোডম্যাপ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কার্বন নিঃসরণ কমাতে ইলেকট্রিক কার, সাশ্রয়ী পাবলিক বাস এবং ইভি ট্যাক্সি সার্ভিস চালুর উদ্যোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সারা দেশে বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজও এগিয়ে চলছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা আরও জানান, আধুনিক রিসাইক্লিং প্ল্যান্টে বছরে 1000 টন প্লাস্টিক পুনর্ব্যবহার করে শতভাগ ফুড গ্রেড রেজিন উৎপাদন করছে আকিজ ভেঞ্চার গ্রুপ, যা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যাত্রীবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, আইআরজিসির নৌযানে নয় বরং হরমুজে যাত্রীবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র বলছে ইরানের সামরিক বাহিনী 7টি জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। পাশাপাশি সোমবার যুক্তরাষ্ট্রের 2টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে বলে দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
কিশোরগঞ্জে তলিয়ে গেছে 12,000 হেক্টরেরও বেশি জমির বোরো ধান, হতাশায় কৃষকরা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 58 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রসিকিউশন টিম। পরীক্ষামূলক উৎপাদনের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নতুন উচ্চতায় বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংখ্যা দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।